প্রিয় বন্ধুরা আমার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে ওই কারাগারে বন্দী করে রেখেছিল। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলায় দিয়ে তাদের পরিবার পরিজনকে ধ্বংস করে দিয়েছে। বিএনপির লক্ষ লক্ষ পরিবারের সন্তানকে সরকারি কোনো চাকরিতে তাদের নিয়োগ করতে দেয় নাই। শুধু দলীয় ভিত্তিতে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী তাদের ঘরোয়া তাদের সন্তানকে নিয়োগ দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের যে অবস্থা এবং দুর্ভোগ সৃষ্টি করেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আইনের শাসনকে এমন ভাবে কুক্ষিগত করেছিল, একটি মানুষ যদি সর্বোচ্চ বিপদে পড়ে তাহলে প্রশাসনের কাছে গিয়ে আশ্রয় নেয়। আমাদের বিএনপির যুবদল ছাত্র দলের ভাইরা আন্দোলন সংগ্রাম করে যখন রাজপথে পুলিশের কাছে বন্দী হয়েছে, সেই পুলিশ থানাতে বন্দী রেখে আওয়ামী যুবলীগ ছাত্রলীগদেরকে নিয়ে সেই থানার মধ্যে নিয়ে গিয়ে তাদের হাতে আমাদের নেতা কর্মীকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন প্রিন্টিং মিডিয়ায় হাতুড় দিয়ে ছাত্র দলের যুবদলের ভাইদেরকে কিভাবে তাদের হাড় তাদের হাঁটু তাদের বুকে পিঠে আঘাত করেছে, যা আপনার পৃথিবীর ইতিহাসে বিরল। তাই প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের বলতে চাই, এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিগত 5ই আগস্ট ছাত্র বৈষম্য জনতার সফল আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চাই, এই আওয়ামী লীগের পতন যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোষকদেরকে ফিরে ভারতে আশ্রয় নিয়েছেন। ওই ভারত থেকে বিভিন্ন সময় কলা কৌশল নির্ধারণ করছেন, আনসার দিয়ে বিদ্রোহ প্রতি বিদ্রোহ করার চেষ্টা করেছেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করেছেন। আজকে যখন প্রতি বিপ্লব ব্যর্থ হয়েছে, তখন আমাদের বিএনপির মধ্যে বিভিন্ন নেতার মাধ্যমে এই পরাজিত আওয়ামী লীগের দোসররা বিএনপির মতন ঢুকে সংগঠনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আরো বলতে চাই, প্রিয় বিএনপির নেতা কর্মী ভাইরা, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আওয়ামী দোসররা আপনাদের প্রিয় সহযোগীদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় রাজাকারের ভূমিকায় তাদেরকে গ্রেফতার করিয়েছে, সেই সমস্ত চিহ্নিত ব্যক্তিদেরকে আপনারা কোন প্রকারের সহযোগিতা করবেন না। আর যদি করেন, আমরা কিন্তু নেতারা কিন্তু আমরা জানতে পারবো। এবং এইটা আজকের এই সমাবেশে আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, ওই নেতাও কিন্তু কোনো ক্ষমা পাবেন না। আমরা যা যা করা লাগে সেই নেতা কিন্তু আমরা ব্যবস্থা নেব। রক্ত নিয়ে আপনারা খেলা করবেন না। আওয়ামী লীগের সুবিধা নিয়ে আপনারা বিএনপির ত্যাগী পরীক্ষক নেতা কর্মীদের সঙ্গে বেইমানি করবেন না, এটা আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই। বিএনপির অনেক নেতা আছে যারা হয়তো আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবে, আপনারা কিন্তু সেই আশ্বাসে কোনো রেহাই পাবেন না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের প্রিয় নেতাও কিন্তু আপনাদেরকে বারবার সেই সিগন্যাল সেই কথাটি বারবার কিন্তু বলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। গতানুগতিক আপনারা বিভিন্ন জনসভা বিভিন্ন সমাবেশ দেখেছেন, যেখানে নেতারা অনেক গুরুত্বপূর্ণ অনেকক্ষণ বক্তব্য প্রদান করে থাকেন। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের 80% কৃষক, বাংলাদেশের জনসংখ্যার
অধিকাংশই কৃষক, তারা গ্রামে থাকে। এর জন্য কিন্তু শহর কেন্দ্রিক এই কর্মসূচি দেয় নাই, একদম প্রান্তিক কৃষক পর্যায়ে তারেক রহমানের প্রতিশ্রুতি বক্তব্য যাতে কৃষক ভাইরা শুনতে পারে, জানতে পারে, এই জন্য তিনি নির্দেশনা, তার বক্তব্য দিয়েছেন। এই নির্দেশনা বক্তব্য মূলত আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনানোর আমার বিশেষ প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার প্রিয় নেতার বক্তব্য যে কৃষকদের উদ্দেশ্যে দিয়েছেন লিখিত, সেটা আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন আমলে কৃষকদের জন্য যে অবদান রেখেছিলেন সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের সংসম্পন্নতা অর্জন করে। প্রিয় ভাইরা আমার, কৃষিতে জিয়াউর রহমানের বিশেষ ঋণ কর্মসূচির বিবরণ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য তিনি 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই কৃষকদের জন্য 100 কোটি টাকার বরাদ্দ রাখেন। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো ফসল, এই জন্য তিনি 1977 সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। তিনি কৃষিতে যেভাবে সংস্কার কর্মসূচি নিয়ে এসেছিলেন, কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ত করার লক্ষ্যে, তাই তিনি সুদূর চীন থেকে পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার মেশিন স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদনে বাংলাদেশে ব্যাপক ভূমিকা রাখেন। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দেশের দারিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন নতুন খাদ্য গুদাম তৈরির নির্দেশ দেন। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের গ্রাম পর্যায়ে যাতে গ্রামের মানুষ বিদ্যুৎ সেভাবে সঠিকভাবে যাতে ব্যবহার করতে পারেন, তাই তিনি 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ আইন বোর্ড IEB প্রতিষ্ঠা করেন। তিনি চিনি শিল্প, বাংলাদেশের মানুষের চিনির চাহিদা মেটানোর জন্য তিনি ব্যাপকভাবে বাংলাদেশের চিনি আমদানি নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশে অনেক
জি হাজান করতে যাবে মানুষের চাহিদা মেটানোর জন্য তিনি চিনির ফ্যাক্টরি ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের চিনির চাহিদা মেটান। জিয়াউর রহমান সাহেব কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রিয় বন্ধুরা আমার, বিএনপির শাসনামলে বেগম খালেদা জিয়া কৃষিতে যেভাবে অবদান রেখেছিলেন তার বিবরণ মাত্র। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নেপথ্যে মরন্দর অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তর করার লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরন্দর বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিক ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। তিনি আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করে ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা করেন। তিনি কৃষকদের জন্য সর্বপ্রথম 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন এবং যাদের অল্প জমি 25 বিঘি জমি তার খাজনা মওকুফ করেন। শেখ হাসিনার শাসনামলে যেভাবে কৃষিতে ব্যাপক দুর্নীতি করেছিলেন তার বিবরণ। রপ্তানিযোগ্য কাঁচা শস্য মান যাচাই না করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রিক প্যাকেজিং হাউস প্রকল্পের নামে 6 তলা একটা বিল্ডিং নির্মাণ করে, যে বিল্ডিং তৈরি করতে 158 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশে কি 6 তলা বিল্ডিং করতে 158 কোটি টাকা ব্যয় হয়? কখনোই না। এইরকম ধরনের মেঘা দুর্নীতি করেছেন। তিনি কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে কৃষকের জন্য কৃষির মেশিন ক্রয়ের জন্য আপনার কারিগরি কমিটির পরামর্শ ছাড়াই নিম্নমানের মেশিন ক্রয় করে শত শত কোটি টাকা লুটপাট করেছে। বন্ধুরা আমার, বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কৃষক সমাজকে যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তার নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন। তার বিবরণ: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করবে। কৃষক যে ফসল উৎপাদন করবে আগে উপজেলা জেলা পর্যায়ে বিক্রি করতে হতো, সেটা আপনার ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র তৈরি করবেন, যেখানে কৃষকরা তার উৎপাদিত ফসল আপনার তার গ্রামে বা তার ইউনিয়নে বিক্রি করতে পারবেন। কৃষকদের জন্য শস্য বীমা চালু করবেন। কৃষক আপনার যে শস্যগুলো উৎপাদিত করে, অনেক সময় বিভিন্ন কারণে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টি কিংবা তার রক্ষণাবেক্ষণের অভাবে সেই শস্য নষ্ট হয়ে যায়, সেই ফসল নষ্ট হয়ে যায়। এই জন্য সরকারের আপনার এই কৃষি ফসলের এগেনস্টে আপনার হলো বীমা চালু করবেন। সেই বীমা পদ্ধতির নাম বীমা প্রকল্প চালু করবেন। আপনি যদি ফসল নষ্ট হয়ে যায়, সরকার আপনার ব্যাংক থেকে তারা ক্ষতিপূরণ দেবেন। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ফসলকে ফলানোর জন্য কৃষকের যে পানির চাহিদা, সে চাহিদা ঠিক মতন শুষ্ক মৌসুমে আপনার কৃষকরা পানি পেত না। সেজন্য ঠিক করেন কোথাও না। আচ্ছা,
আপনার শেষ ব্যবস্থা সংকটের জন্য জিয়াউর রহমানের সময় যে খাল খনন প্রকল্প ছিল, বিএনপি যদি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে ব্যাপক হারে আপনার খাল খনন প্রকল্প চালু করবেন, যা কৃষকের জন্য সেচের সুবিধা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন, যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তুলবেন। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি মানে আপনার আধুনিক প্রযুক্তি, কৃষকের যে অনেক আধুনিক মেশিন আছে, যে মেশিনের দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা দাম, সেই মেশিনগুলো কৃষিখাতে অবদান রাখবে। আপনার 7 জন বা 10 জন কৃষক মিলে একটা সমিতি করে সরকারিভাবে সেই আপনার মেশিন অল্প দামে আপনারা সেটা নিতে পারবেন। বিনা শুল্ক সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করার নিশ্চয়তা গ্রহণ করবে। বিনা সুদে কৃষকরা যাতে লোন পান সেটা হলো নিশ্চিত করবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণসম্মত মান সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করবেন। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষক শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। মানে অনেক কৃষক আছে যারা উৎপাদনের ব্যাপারে, কৃষিকাজে তারা সঠিক তাদের জ্ঞান নাই, তাদের সঠিকভাবে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য আপনার কৃষকদের জন্য একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করবেন। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমি শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের হাতে তুলে দেবেন। যেমন অনেক কৃষক ভাইরা আছে, তাদের জমি থেকে ফসল কেটে নিয়ে এসে ফসল মারাই করা, যেটা বলে মলন দেওয়ার জায়গা সংক্ষিপ্ত, সেখানে অন্য বাড়িতে যায় মলন দিতে হয়, মলনের জায়গা দেয় না, এই নিয়ে একটা ভোগান্তি হয় কৃষকদের। তো স্ব এলাকায় আপনার সরকারি যে খাস জমি আছে, সেই জমি তাদের নামে বরাদ্দ দিবে, যাতে তারা ওই ফসলটা ওখানে মারাই করতে পারে। আরেকটা বিষয়, মহিলা কৃষক শ্রমিকদের উৎসাহিত করার জন্য কৃষিতে অনেক সময় মহিলাদের যে মজুরি, সেই মজুরিটা কিন্তু তারা সঠিকভাবে পায় না, অল্প। এজন্য যাতে প্রকৃতভাবে মহিলা কৃষকরা যাতে মজুরি পায়, সেটা সরকারিভাবে সেটা ব্যবস্থা করবে। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা সাথী ভাইরা, আপনারা অনেক ধৈর্য সহকারে আজকের এই সমাবেশের বক্তব্য শুনেছেন, সমাবেশকে সফল করেছেন। আজকের সমাবেশ সার্বিকভাবে আমাদের উপজেলা কৃষক দলের সভাপতি বারেক, ময়েজ সহ আরো যারা সহযোগিতা করেছেন এই সমাবেশকে সফল করার জন্য, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, অনেক ঠান্ডার মধ্যে আপনারা কষ্ট করছেন। আমাদের প্রোগ্রাম এখনই শেষ হবে, তার আগে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ভার্চুয়ালি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আটঘরিয়া ঈশ্বরদীর গণমানুষের নেতা, 90 গণ আন্দোলনের মহানায়ক জনাব হাবিবুর রহমান হাবিব আপনাদের মাঝে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন। আপনারা তার কাছে কৃষি বিষয়ের উপর প্রশ্ন রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ,
প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। কৃষক দলের আজকে এই কর্মসূচিকে আমি সর্বতভাবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রায় সমস্ত নেতা কৃষক দলের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি পালন করছে, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, দেশনেত্রী বেগম খালেদার বক্তব্য, অতীতে কৃষকদের জন্য বাংলাদেশ দল কি কি কাজ করেছে এবং ভবিষ্যতে কি কাজ করবে, কৃষকদের সার্বিক সমস্যার সমাধানের লক্ষ্যে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যের আলোকে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয় দল আগামী দিনে জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতা আসলে এদেশের কৃষকদের সার্বিক উন্নয়নের জন্য যা যা করা দরকার সেই সমস্তগুলো চিহ্নিত করে কৃষকদের পাশে দাঁড়াবে। যেমন তাদের বীজের সমস্যা, বীজের দাম বেশি, নির্মাণের বীজের কারণে অনেক সময় ফসল ঠিক মতো হয় না। যেমন পেঁয়াজের বীজে দেখা দিয়েছে সমস্যা, 10% বীজও গজায় না, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি রাষ্ট্রের ক্ষমতা আসলে আমরা সেই বিষয়গুলো আমরা বিবেচনা দেখে কোনোভাবে যে বীজ গজাবে না সেই ধরনের বীজ আমরা আমদানি করবো না এবং কৃষকদের মাঝে সেগুলো বিতরণ করবো না। তাই আজকে এই কৃষক সমাবেশে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে আপনারা প্রশ্ন করলে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো। তো আমাদের পাবনা জেলার অংশীদার কৃষক দলের সম্মানিত সভাপতি হামিদ এবং সাবেক ছাত্রনেতা শহীদ বাবুর নেতৃত্বে তারা বাংলাদেশের কৃষক দল আজকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের নেতা শহীদ জিয়া রহমান বলেছেন, আমাদের নীতিও তাই, আমরা কৃষকদেরকে বাঁচাতে চাই। আমি আপনার ছেলে হিসাবে আমার এলাকার লিচু হওয়ার লিচুর সময় দেখা যায় কীটনাশক যেগুলো দেওয়া হয় সেগুলি ভেজাল, স্প্রে করার পরে সেগুলি কাঙ্ক্ষিত ফল দেয় না বলে অনেক সময় ফসলের ক্ষতি হয়, লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেই বিষয়গুলি আমরা নজরে রাখবো। যেমন গাজরের বীজের দাম অনেক, ডিলারের মাধ্যমে সেই বীজ কৃষক সরাসরি অনেক পায় না, মধ্যভোগীরা তারা সেখানে বীজটা কিনে আটকে রাখে, পরে বেশি দাম বিক্রি করে। আমরা আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা গেলে এই ধরনের কারসাজি যেন কেউ করতে না পারে এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। যখন উঠবে তখন আমরা স্পেশাল ট্রেন দিয়ে বিভিন্ন পর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানের জন্য যা যা করেন আমরা সেই কাজগুলি করবো। সভাপতি সাধারণ সম্পাদক এবং এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই সমস্ত বিএনপি নেতৃবৃন্দ, থানা পর্যায়ের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত আছেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যে আপনারা সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন। আপনারা এখন কৃষকদের পক্ষ থেকে আপনারা প্রশ্ন করেন, আমি আমার সাধ্যমতো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এই আমার ওইটা দীর্ঘ 16 বছর আমাদের উপজেলা সহ সারা বাংলাদেশে বিসিআইসির যে সকল সার এবং কীটনাশক ডিলার আছে তারা এই ফেসিস শেখ হাসিনার সরকারের দোসর, তারা কৃষককে যেভাবে ফাঁকি দিয়েছে এবং
তাদের কাছ থেকে যেভাবে অর্থ লুণ্ঠন করেছে, আগামী দিনে আমাদের সরকার ক্ষমতায় গেলে এই সব ডিলারদেরকে লাইসেন্স বাতিল করে নতুন লাইসেন্স ডিলার নিয়োগ দেওয়া হবে কিনা আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই। শোনা যাচ্ছে না? যাচ্ছে? হ্যাঁ, পোস্ট, হ্যাঁ পোস্ট করো, পোস্ট। আমি আব্দুল বারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক। আপনার মাধ্যমে আমার প্রশ্ন, বিগত 16 বছর আটঘরিয়া উপজেলা সহ সারা বাংলাদেশে বিসিআইসির যে সকল সার এবং কীটনাশক ডিলার ছিল, তারা কৃষকের যে রক্ত চুষেছে, তাদেরকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে তাদের লাইসেন্স বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হবে কিনা আমি আপনার মাধ্যমে জানতে চাই। আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় গেলে বর্তমান এই ডিলার কৃষকের পণ্য বিক্রি করার জন্য যারা ডিলারি পাইছে তাদের ডিলারি বাদ দেওয়া যাবে কিনা বা দেবে কিনা বিএনপি এই বিষয়ে জানতে চাইছে। হ্যাঁ, ধন্যবাদ। আগামী দিনে যে সমস্ত ডিলাররা এই সমস্ত সার দিয়ে যারা যদি কাজ করছে, সেই সমস্ত ডিলারকে কিন্তু ব্যবস্থাপন করা হবে, ডিলারকে বাতিল করে দেওয়া হবে। যারা কাজ করবে, কৃষকদের কাছে ন্যায্য মূল্য বিক্রি করবে, তাদেরকে আপনার ডিলার নিয়োগ দিতে পারবেন। কেউ আছে? সরকার এই গুদিম ভাড়া দিয়ে খাচ্ছে, তারা এখনো পয়সা তুলে খাচ্ছে। এই গুদিমটা কাজ করবেন নাকি আমার ইউনিয়ন পর্যায়ে যাতে আমরা গুদিমে মাল কিনে দেবেন নাকি, এই বলে আপনার প্রশ্ন আমি প্রশ্ন করতেছি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। যদি কোনো সরকারি গুদাম ঘর দুদিকে দখল করে রাখে, কাজে ব্যবহার কেউ, আমরা সেগুলি অবস্থায় মুক্ত করব এবং যেন ওই এলাকার কৃষকরা যেন তাদের মালপত্র ওই গুদামে রাখতে পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো। সন্ত্রাসী হোক না কেন, তাকে আমরা সেই গুদাম ব্যবহার করতে দেব না। প্রস্তাবিত সদস্য সচিব আটঘরিয়া পৌরসভা, আমার প্রশ্ন, ভালো কৃষকের যারা ওই আবাদ নদী করে তাদের মধ্যে ভালো কৃষক আছে, তাদের যদি একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, তারা আরো ভালো কিছু করতে পারবে। যেমন পাওয়ার টিলার, ধান মরা মেশিন, ধান কাটা মেশিন, মেশিনগুলোর নাম আমি জানি না,
এই মেশিনগুলো যদি কৃষকদের হাতে দেওয়া যায় তাহলে কৃষক অনেক দূর আগায় যেতে পারবে। এটা আমি বিশ্বাস রাখি। আপনার কাছে প্রশ্ন, এটা সম্ভব হবে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি তো আগেও বলেছি যে এই যে ধান মারায় ছোটা মেশিন, ধান কাটা মেশিন, আপনার জমি চাষ করার ট্রাক্টর যেগুলি আছে, এই জিনিসগুলি আমরা কৃষকদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা দেখেছি যে কৃষকরা পায় না, এগুলি অ্যাকচুয়ালি অর্থখানি লোকজন আছে গ্রামে থাকে, তারা এই এগুলি অল্প মূল্যে অর্ধেক জায়গায় সরকার ভর্তি দেয়। ক্ষমতাশালী যারা ক্ষমতাসীন দলের যারা বাংলায় থাকেন, তারা এই জিনিসগুলো কিনে নিয়ে অধিক দামে অধিক মূল্যে ধান মারাই করে জমি চাষ করে ফসল কাটে। আমরা করতে দেওয়ার চেষ্টা করবো যেন কৃষক ভালো কৃষক যেন পায়, সেই ব্যবস্থা আমি করি। আর এটা হচ্ছে কৃষকদের জন্য সবচেয়ে হাতে সহযোগিতা তারা যোগ্যতা পায়, আসবে সেই ব্যবস্থা করবে। ধানের মধ্যে ধান বিক্রি করে কৃষকদের মাধ্যমে এবং যেখানে তারা অর্ডার করে কৃষকদের পক্ষে তারা ধান দিয়ে দেয়, মাত্র টাকাটা তারা লুট করে থাকে। আমরা যদি